শোকের আয়োজন নিয়ে এসেছি। বিশেষ করে গতকাল ভোর রাতে আমরা হারিয়েছি বরিশালের আমাদের আপনজন, আপন মানুষ, সংস্কৃতিজন মুকুল দাসকে। তিনি আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা শোকাভিভূত। শুধুমাত্র তিনি বরিশালের সাংস্কৃতিক অঙ্গনেই নয়, বরিশালের যে কোনো শ্রেণী পেশার মানুষের কাছেই তিনি ছিলেন খুব আপনজন। সেই মানুষটি গতকাল চলে গেছেন। তার স্মরণে আমরা অনলাইনে তার যে আপনজন যারা, বিশেষ করে যারা বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে উঠেছি, দেশে কিংবা দেশের বাইরে যারা যেখানে আছি, তাদের মধ্যে অনেকেই যারা সুযোগ পেয়েছি, আজকে সংস্কৃতিজন মুকুল দাসকে নিয়ে শোকগাথায় মিলিত হয়েছিলাম। মুকুল দাস পেশায় ছিলেন শিক্ষক, কিন্তু তার আজীবনের নেশা, আজীবন তিনি ঘিরে ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের, সাংস্কৃতিক পরিধির যত ধারা আছে সবগুলোতে। তিনি সঙ্গীত শিল্পী ছিলেন, ঢাকা আরণ্যকে নাটক করেছেন, বরিশালের বিভিন্ন সংগঠনে তিনি ছিলেন, তিনি উদীচী করেছেন, বরিশাল নাটকে ছিলেন, খেয়ালিতে ছিলেন, শব্দাবলী গ্রুপ থিয়েটারের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল, কবিতা পরিষদে ছিলেন, কবিতা লিখতেন, কবিতা পড়তেন। তিনি চারুকলার সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ সংস্কৃতির এমন কোনো ধারা নেই যেখানে মুকুল দাসকে পাওয়া যায়নি, কিংবা মুকুল দাস যেখানে যাননি। সেই মানুষটিকে হারিয়ে আমরা আজকে যারা যে কজন পেরেছি একসাথে হয়েছিলাম, আপনারা শুনতে পারেন আমাদের শোকগাথা কথাগুলো। আমি একটু একজন একজন করে, আমি যেমন লাউবের কথা একটু আগে আমরা নিজেরা আলাপ আলোচনা করতেছিলাম, তখন একরকম একটা ইয়ে ছিল, লাউ ভাই রুমা আপা কথা বলছিলেন, এরপরে যুক্ত হলো। আমি একটু, যেহেতু লাউ ভাই বারবারই সাইফুর রহমান মিরনের কথা বলছিলেন। ধন্যবাদ তৌফিক মারুফ, যে আজকে মুকুলদা মারা যাওয়ার পরপরই এরকম একটা জুমে সবাইকে যুক্ত করার জন্য আমরা ধন্যবাদ জানাই। তবে মুকুলদাকে নিয়ে কথা বলার, তো মুকুলদার সঙ্গে সম্পৃক্ত ছিল না এরকম মানুষের সংখ্যা বরিশালে খুব কম, সাংস্কৃতিক অঙ্গনে বা শিক্ষক অঙ্গনে। কিন্তু আসলে আমি ওই যারাই কথা বলি আমরা, তারা মূলত বলি যে আমার সঙ্গে মুকুলদায় কি ছিল। আমি সেই প্রসঙ্গে যেতে চাই না এই জন্য, কারণ আমার চেয়ে অনেকের স্মৃতি এত বিশাল বিশাল, মানে দিন একদিন বললেও শেষ হবে না। তার চেয়ে বলি যে মুকুলদা আমাদের মাঝে ছিলেন, মুকুলদা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সঙ্গীতে যে উপকৃত হয়েছি, মুকুলদার কিছু গান, তার বিশেষ করে তার যে হারমোনিয়াম বাজানো, এই বিষয়গুলো আমাকে সবসময় বেশি মুগ্ধ করতো। আর আজকে মুকুলদার এই প্রয়াণে, যেমন মানবদার দিকে তাকালে আমরা খুবই মুচড়ে যাই, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, জীবনদা আছেন, তার দিকে তাকালে আমরা আমাদের যে অভিভাবকত্ব সেই জায়গাটা দিন দিন কমে যাচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। আর শেষ সময় মুকুলদা হয়তো বুঝেছিলেন যে তার চলে যাওয়ার সময় এসেছে, সে কারণেই হয়তো ওইরকম সে তার যে চাওয়া, বিশেষ করে তার তো চাওয়াটা খুব বেশি ছিল না কারো কাছেই, সেই চাওয়ার থেকেই হয়তো একটা কথা তিনি বলেছেন, যেটা আমি লাবু ভাইকে বলেছি বা তাকে একটা অডিও আমি দিয়ে রেখেছি, যে এরকম যে আমার বোধহয় আর বেশি দিন নাই, আমি চলে যাব, হয়তো যাওয়ার সময় এসেছে।
তো আমার একটা অনুরোধ যে আমি মারা যাওয়ার পরে যেন তোমরা আমার একটা শোক সভা কইরো। তো এটা আমাকে বেশি তাড়িত করে। সুতরাং অনেকেই অনেক কথা বলবেন। আর অসংখ্য 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 স্মৃতি সবাইকে কাছে টানার যে যোগ্যতা, এটা আমি আর আমার চোখে আর আমি কাউকে দেখছি বলে আমার মনে করতে পারছি না। সুতরাং তার জন্য আজকে তৌফিক মারুফ যে আয়োজনটি করেছে সেজন্য আমি তৌফিক মারুফের কাছে কৃতজ্ঞ, এবং একই সঙ্গে বলতে চাই নিঃসন্দেহে উদিতি এবং বরিশাল নাটকের কাছে তিনি চেয়েছেন যে তার জন্য একটা শোক সভা করার। সেই শোক সভাটাও যেন আমরা এরকম কলেবরে করতে পারি, সেজন্য সহযোগিতা চাই সবার। এবং একই সঙ্গে সেদিনও যেন এরকম একটা জুমে যারা প্রবাসে আছে, আমাদের মুকুলদার একান্ত কাছের মানুষ যারা প্রবাসে থাকেন, তারা যেন যুক্ত হয়ে অন্ততপক্ষে 1 মিনিটের একটা কথা বলতে পারেন সৌজন্যতা, সেটা যেন করতে পারে, সেই ব্যবস্থা করুক, এটাও আমি প্রত্যাশা করি। আমি আর কথা না বাড়াই, নিঃসন্দেহে অনেকে অনেক কথা বলবেন। আমি আমার সঙ্গে কি সম্পৃক্ততা সেই কথাটা আজকে আর বললাম না। ধন্যবাদ তৌফিক মারুফ। তাইলে একটু বাচ্চু ভাইকে, জাকির হোসেন বাচ্চু ভাই আছেন আমাদের সঙ্গে, তিনিও যুক্তরাষ্ট্রে আছেন। বাচ্চু ভাই একটু বলেন, একটু ছোট করে সবাই বললে আর সময়টা পাবো আমরা। ধন্যবাদ মারুফ। তোমার মাধ্যমে আমি আমার অনেক প্রিয়জনকে আজকে দেখার সৌভাগ্য হইল। আমি আসলে মিরনের কথাটা ধরেই আমার মনে হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় এখন অবস্থান করছি যে আমি মারা গেলে আমার সম্পর্কে শোক সভা হবে বা কেউ আমাকে স্মরণ করবে, এই বিশ্বাসটাও যেন আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, যেটার প্রতিফলন মুকুলদা ব্যক্ত করে গেছেন যে তার সম্পর্কে একটা শোক সভা হয়। তো আমি বেশি কিছু বলবো না, আমি যেহেতু সময় কম, যারা এসেছিল আমি তো দীর্ঘদিন ধরে অনুপস্থিত, যদিও গত বছর আমি গেছিলাম তখন মুকুলদার সাথে আমার দেখা হয় নাই। এর আগে যতবারই গেছি মুকুলদার সাথে দেখা হতো, এবং সে সবসময় বলতো যে তার জন্য যেন আমি নিউ ইয়র্কের কিছু স্মৃতি তার থাকে। তার চাহিদা খুবই কম ছিল। আমি তাকে একটা চাবি ঋণ দিতাম বা হয়তো বা অন্যের কিছু দিতাম, সেটা পেয়েই সে অনেক কিছু হইতো। মুকুলদা এমন একজন মানুষ, তার সম্পর্কে বলা বা করা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যদিও ছিলাম তোমার সাংস্কৃতিকের সাথে, কিন্তু আমি তো প্রত্যক্ষভাবে সাংস্কৃতিক বলয়ের নয়, এখানেও এসে উদিসি করতে হচ্ছে আর কি, সাংস্কৃতিক করতে হচ্ছে। এখানে মঙ্গল শোভাযাত্রা, গতবারও আমরা মঙ্গল শোভাযাত্রার করছি, এবারও আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য আসলে এইগুলো তো ধীরে ধীরে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এবং এই জায়গাটাকে ধরে রাখার জন্য মুকুলদারদের মতো লোকদের যদি তার শোকসভা করতে যদি কোনো সহযোগিতা লাগে আমাকে জানাবা, আমি আমার সাধ্য মতো সহযোগিতা করবে। এবং মুকুলদার যেহেতু তিনি ব্যক্ত করে গেছেন, কেউ আমরা ব্যক্ত করি না, তিনি যেহেতু ব্যক্ত করে গেছেন কিভাবে তার শোক সভাটাকে একটু সকলের মাঝে গ্রহণযোগ্যতা করা যায় এবং সার্বজনীন করা যায়। মারুফকে আরেকবার ধন্যবাদ দিতে হয় যে আসলে কেউ মনে রাখে তাৎক্ষণিকভাবে তিনি যে এইভাবে একটা সভা করতে পারছেন, তাকে স্মরণ করতে পারছেন, এই জন্য মারুফকে আরেকবার আমি রেড স্যালুট জানিয়ে আমার মুকুলদার তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি সকলের কথা শুনবো আর কি। ধন্যবাদ আপনাকে। আরিফ রহমান। মুকুলদাকে নিয়ে তো আসলে বলার শেষ নাই। মূল কথা হচ্ছে সে মুকুলই থেকে গেছে সব সময়, কারণ সে শিশুই ছিল, একটা বয়স্ক শিশু। কারণ হচ্ছে মানুষের বয়স হয়, মানুষ তার সঙ্গে আসলে নিজেকে পরিবর্তন করে। তো মুকুলদার বোধহয় কোনো পরিবর্তন ছিল না। আমরা খুব অবলীলায় মুকুলদার সঙ্গে দুষ্টামি করা, ফাইজলামি করা, মানে যে কোনো কিছু করার একটা অধিকার অবচেতন ভাবে ছিল। এই যোগ্যতাটা আসলে অনেক বড় বিষয়। কারণ হচ্ছে যে
কয়জন আমাদেরকে এই সুযোগটা দেয়। তো সেই জায়গা থেকে মুকুলদা আসলেই একটু অন্যরকম, আলাদা। মুকুলদার গুণের শেষ নাই, সবাই জানি এখানে আমরা যারা আছি। মুকুলদার প্রথম জুয়েলের অ্যালবাম যখন হলো 87-88 সালে, তখন সেই তুমি শুধু তুমি, তুমি আমার ভালোবাসা, বা যদি আমি একটি গোলাপ হতাম, আমার সুরভি ছড়িয়ে সকলকে মাতিয়ে একদিন মাটিতে ঝরে যেতাম। আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, উনি আসলে গোলাপী হয়েছেন। ওনার গানে, যে গানে উনি সুর করেছিলেন, সেই জায়গায় উনি আসলে মাটিতে বা চিতায় যেভাবেই হোক উনি প্রস্থান করেছেন। এবং আসলে যে মানুষটা বুঝতে পারে যে আমার আসলে প্রস্থান হচ্ছে, সে আসলে একজন মহামানবী আমি বলবো। কারণ মানুষ আসলে অসাধারণ হওয়ার চেষ্টা করে, তো সাধারণ কয়জন হতে পারে? মুকুলদার এই গুণটা ছিল যে সে সবসময় সাধারণ ছিল। সে গানে বা জ্ঞানে, বুদ্ধিতে, চিন্তায় বা আর্কাইভ যেকোনো বিষয়ে সমস্যার সমাধান আমাদের সবসময় মুকুলদা করে দিত। আহ মুকুলদার নিয়ে আসলে বলার কিছু নাই, সে আরণ্যকেরও একজন সহযাত্রী ছিলেন, বরিশাল নাটক উদীচীর সহযাত্রী ছিলেন। মুকুলদার সম্পর্কে আমরা সবাই জানি এখানে যারা আসছি, এগুলো নিয়ে কিছু বলবো না। আমি শুধু বলতে চাই একটা জিনিস, যে আসলে বছর কয়েক আগে আমি আর মারুফ যখন ঢাকায় ছিলাম, আমরা মুকুলদাকে নিয়ে একটা সম্মাননার আয়োজন করেছিলাম। দেখেছিলাম যে উনি কি পরিমাণ খুশি হয়েছিলেন। সেই ব্যানারটা আমার কাছেই আসলে, ব্যাকড্রপের যে ব্যানারটা, আমি গতকালকে সেই ব্যানারটা বের করেছিলাম। দেখলাম আসলে, আসলে তো স্পর্শ করার সুযোগ নেই, আমি দূরে আছি, ঢাকায় আছি। তো দেখে একটা মনে মনে সান্ত্বনা পেয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে উনি এত তৃপ্তি পেয়েছেন, এবং পরবর্তীতে আমাদের, আমি যেহেতু টেলিভিশনে কাজ করি, এই টেলিভিশনের একটা টক শোতে উনি অ্যাটেন্ড করেছিলেন, মাছরাঙা টেলিভিশনে, আহ রাঙা সকাল নামে বায়োগ্রাফিক্যাল শো। ওনার সম্পর্কে উনি বলেছিলেন, উনি খুব তৃপ্তি পেয়েছিলেন। তো এবং পরবর্তীতে আরো কিছু সম্বর্ধনা পেয়েছিলেন। আমরা জানি উদীচীও তাকে সম্বর্ধনা দিয়েছে। তো আসলে এই সম্মাননার বিষয়গুলো যারা দাবি রাখেন এখানে, সবাই কিন্তু দাবি রাখেন, সিনিয়র যারা হয়েছেন, নাজমা আপা আছেন, শুভঙ্কর দা আছেন, বিশ্বনাথ দা বা মালা আপা, রুমা আপা, সবার কথাই, লাবু ভাই, আলাদাভাবে কারণ নাম উল্লেখ না করি, যে আমার মনে হয় যে আমরা আসলে এই মুকুলদার প্রস্থান দিয়ে আমরা একটু আমাদের দিকে তাকানো দরকার। আমাদেরও বয়স হয়েছে। একসময় আলী জাকের, সারা জাকের, আবুল হায়াতরা যখন 25-30 বছর বয়স ছিলেন, তারা লিড দিতেন। এখনো তারাই লিড দেন, মামুনুর রশিদ বা অন্যরা যারা আছেন বাংলাদেশের। কিন্তু আজমল হোসেন লাবুরা কিন্তু সেই 25-30-এও যা ছিল, এখন 55-60-এও এরকমই আছে। তা আমরা আসলে সবাইকে একটু অন্য উচ্চতায় দেখতে পারি যেন, মুকুলদার থেকে এই শিক্ষাটা আমরা পাই। আমরা পরবর্তীতে নিখিলদাকেও আসলে সম্মাননা দিয়েছিলাম, এবং এইভাবে যদি আসলে সবাইকে আমরা সম্মাননা দিতে পারি, বা আমরা একটু কাছে ডাকতে পারি তাদেরকে, তাদের প্রস্থানের আগে তাদেরকে একটা মর্যাদা দিতে পারি, তারা যদি সেটা ফিল করে, আমার মনে হয় সেটা একটা ভালো উদ্যোগ হতে পারে। মুকুলদার এই প্রস্থানের কারণেই কিন্তু এতগুলো মানুষ একসঙ্গে এক ফ্রেমে আমরা আসতে পেরেছি। আসলে নিজেরা নিজেদের আগ্রহেও প্রত্যেকটা মানুষ কিন্তু আমার প্রচন্ড ঘনিষ্ঠ, কিন্তু আসলে যে কোনো কারণেই হোক আমরা আসলে আমাদের বয়স বাড়াচ্ছি, সময় যেতে দিচ্ছি, কিন্তু আসলে একসঙ্গে হচ্ছি না। ফোনে কথা বলছি না, ভিডিওতে কল দিচ্ছি না। আমি মারুফকে ধন্যবাদ দিব যে মারুফ এরকম একটা উদ্যোগ নেওয়ার কারণে আসলে একসঙ্গে হয়েছি। তো মাঝে মাঝে মুকুলদার এই প্রস্থান শুধু না, এমনিও নিজেরা যদি এইভাবে হতে পারি, সেটা ইনভিজিবলি মুকুলদাকে আসলে রেসপেক্ট করা হবে। বা বদিউর রহমান স্যার চলে গেছেন, বা যারা চলে গেছেন, নারায়ণদা চলে গেছেন, এইদেরকে আমরা অন্তত সেভাবে শ্রদ্ধা করতে পারি। এবং আমি মনে করি যে প্রত্যেকেরই একটা আসলে কমপ্লিট একটা প্রোফাইল থাকলে, সেটা আসলে কখনো মনে হলে তাদেরকে আমরা একটু নতুন ভাবে আসলে দেখতে পারি, জানতে পারি। এবং আমার মনে হয় মুকুলদার যদি একটা ওয়েবসাইট থাকতো, বা আমরা যদি এখনো কেউ একটা ওয়েবসাইট করতে পারি, যে তার যে মানে গুণাবলী, তার যে মানে কৃতকর্ম, সারা জীবন ধরে যে মানুষগুলো অর্থের পিছনে ছুটে নেয়, ক্ষমতার পিছনে ছুটে নেয়, সংস্কৃতির পিছনে ছুটেছে, নিজের ভালো লাগা, নিজের তৃপ্তির জায়গা নিয়ে কাজ করেছে, সেই মানুষগুলোকে আমরা আসলে মর্যাদা দিতে পারছি না। আমার মনে হয় সেই মর্যাদাটা যদি আমরা দিতে পারি, একটা ওয়েবসাইট হয়, একটা প্রোফাইল হয়, নিখিলদাকে নিয়ে একটা স্মরণিকা হয়েছিল, এরকম কোন একটা স্মরণিকা হয়, তাইলে আসলে সেটা একটা কমপ্লিট একটা প্যাকেজ অন্তত থাকতে পারে। কারণ মুকুলদা চলে গেছেন,
আসলে আমি তো অনেক ছোটবেলায় ঢাকায় চলে আসছি, মুকুলদার সঙ্গ পেয়েছি, কিন্তু অনেক বেশি পেয়েছে যারা বরিশালে বসবাস করেছে, বরিশালে আছে এখনো, তারা অনেক বেশি পেয়েছে। তারপরও দাদা, আমি রিসেন্টলি একবার বরিশাল গেলাম মাস কয়েক আগে, তখন দাদা আমাকে বাসায় নিয়ে, আমার মনে আছে, আলুর দম আর লুচি করে খাওয়ালো, এবং খুব যত্ন নিয়ে মাঝে মাঝে ফোন দিয়ে, সত্যি কথা বলতে গেলে দাদার ফোন মিস কল তো, এবং কল ব্যাক করলে দাদা একচেটিয়া একাই বলতো, হয়তো কানে শুনতে পেত না। এইটা একটা নিয়মিত ঘটনা ছিল। তো মাঝে মাঝে দেখা যেত যে লম্বা সময় কথা হচ্ছে, তারপরে সব খবরগুলো দিত। তো মনে হতো যে আসলে মুকুলদা আমাদের একটা নিউক্লিয়াস ছিল, একটা সেন্টার পয়েন্ট ছিল, যে যে জায়গায় আসলে আমরা সবাই মানে একটা কিছু বলার সুযোগ পেতাম, জানতাম যে বরিশালের অবস্থাটা কি। ও এখন তো আসলে আমরা অনেকটা মানে আড়ালে চলে গেছি, যারা একটু দূরে আছি, রেগুলার দেখাও হয় না, সবার সাথে কথাও হয় না। তো যেটা বলছিলাম, যে মূল কথা হচ্ছে যে আসলে দাদার জন্য, মুকুলদার জন্য যদি একটা প্রোফাইল করা যায়, একটা প্রকাশনা অথবা একটা ওয়েবসাইট করা যায়, শোকসভা তো হবেই, তাইলে আসলে এই জিনিসগুলো থেকে যায়, এবং ওনার যে অর্জন সারা জীবনের, সেই জায়গাটা আসলে যে যার মতন করে আসলে ব্যাখ্যাও করতে পারে। তো এইটা আসলে হলে আমার মনে হয় একটা সন্তুষ্টির জায়গা হয়, কারণ মুকুলদা তো মুকুলদা, আমাদের সবাইকে স্পেস দেওয়া একটা মানুষ। আমার মনে হয় এরকম মানুষ কমে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে আমরা আসলে এই মানুষগুলোর মর্যাদা যেন দিতে পারি, এটাই আমি আশা করব। আর যেহেতু অনেকেই আছে, লম্বা করব না, কথা বললে কথা শেষ হবে না, বরং আমি এখানেই শেষ করি। আমি চাই যে মুকুলদাকে নিয়ে একটা বড় অনুষ্ঠান হোক, আর সম্ভব হলে ঢাকায়ও একটা গেট টুগেদার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আরিফ। আমরা আমি কিছুক্ষণ আগেই মিছিলকে বলতে বলছিলাম, মিছিলের তখন মনে হয় টেকনিক্যাল একটু সমস্যা ছিল, মিছিলের একটু কথা শুনতে চাই। মিছিল খন্দকার। হ্যাঁ, আমি আসলে মুকুলদার মৃত্যু সংবাদটা যখন পাই তখন আমি ভাবতেছিলাম মুকুলদাকে নিয়ে, যে মুকুলদাকে আমি কিভাবে প্রথম চিনলাম এবং মুকুলদার সাথে কি কি বিষয় জড়িয়ে আছে, ওই সময়টা কেমন ছিল। আমি আমার পার্টনারের সাথে কথাও বলতেছিলাম যে এই যে দেখো আমাদের মুকুলদা, ও চেনেন না কারণ ও ঢাকায় বড় হয়েছে, বরিশালের বিষয়ে, কিন্তু তাও আমি আমার স্মৃতি থেকে ওরে শোনানোর চেষ্টা করতেছিলাম, কারণ আমার এক ধরনের ওই স্মৃতি এবং আমার অস্তিত্ব ব্যথিত হয়েছে যে মুকুলদা চলে গেছে, নাহা মুকুলদা, স্মৃতিগুলো তখন জেগে উঠছে। তো আমার যেটা মনে হয়েছে তখন, যে কিভাবে মুকুলদাকে পাইলাম, তখন আমার মনে হইলো যে মেটাফরিক্যালি, যে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমি মুকুলদাকে চিনি অনেকটা এরকমের, যে আমরা একটা বট গাছকে চিনি কিন্তু আমি জানি না এটা বট গাছ, কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটা বড়, এটার একটা ছায়া আছে। তো ওই রকমের একটা অবস্থায় আমি মুকুলদাকে পাইছি। কি রকমের, আমি ইন্টারমিডিয়েটে অমৃতলাল কলেজে পড়ি, তখন আমরা যে বাসাটায় থাকি বরিশাল ভাটিখানা প্রথম গলির দোতলায়, তার উল্টা পাশের বাসায় মুকুলদাদের ছিল। তো এখন ওই সময় মুকুলদাকে দেখতাম এবং পাড়ার মানে একজন মুরব্বী হিসেবে তার সাথে কথা বলতাম। তার সাংস্কৃতিক অঙ্গনে যে তার পদচারণা এবং যে তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তখন আমরা ওইটা জানা হয় নাই। পরে আমি যখন মানে কবিতা লিখতে শুরু করলাম এবং সেগুলো ছাপাইতে শুরু করলাম এবং অন্যান্য আমাদের অগ্রজদের সাথে মিশতে শুরু করলাম, হ্যাঁ, দীপঙ্কর চক্রবর্তী, তপঙ্কর চক্রবর্তী, বা আমাদের এখানে সুশান্ত দা আছেন, সবাই তো আমাদের অন্যতম অনুষ্ঠানগুলো তো থাকতো। একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি কেন্দ্র করে শহীদ মিনারের অনুষ্ঠান, আর হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে চারুকলার অনুষ্ঠান, এবং এইগুলো সময় হচ্ছে ওনাদের সাথে বেশি মিথস্ক্রিয়া হতো আমাদের। তো তখন মুকুলদাকে পাইতাম এবং ওই সময় আড্ডা হইতো। এর বাইরে মুকুলদাকে দেখতাম বা মুকুলদার হুটহাট দেখা হইতো, মুকুলদার ওই যে উচ্ছ্বাস নিয়ে একেবারে যেন বা একটা সামুদ্রিক ঢেউয়ের মতন আছড়ে পড়ার মতন সামনে এসে পড়া, সে তাকে পাইতাম আমরা এবং কথা হতো, এবং আবার আমরা হয়তো চলে যাইতাম, কিন্তু মূলত ওই পয়লা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারির সময়ে, ওই সময় আমি লিটল ম্যাকট্যাকও করতাম, ওইগুলো ওনাকে দিতাম। ওই মুকুলদাকে মনে পড়ে, যে উচ্ছ্বাস, যে শিশু
মানে প্রাণোচ্ছলতা এবং সবকিছুকে পজিটিভলি দেখতে পারা আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশে এইটা একটা বিরল গুণ। বেশিরভাগ মানুষই এইটা কাছে পৌঁছাইতে বেগ পান, মুকুলদা পাইতেন না। যে পজিটিভলি দেখা, অনুপ্রেরণা দেওয়া, ভালো হইছে, হ্যাঁ এইটা বলা এবং আপন করে নেওয়া, এখানে বয়সের বাধাকে ডিঙানো। আমার মনে হয় এই ক্ষেত্রে মুকুলদা সবার হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এবং এখনো আমি ভাবি যে বয়স তো আমাদের দূরে ঠেলে দেয়। যখন বরিশালে ছিলাম, স্টুডেন্ট ছিলাম, সেই সময় এই সব অনুষ্ঠানে প্রতিটাই থাকতাম এবং সবার সাথে দেখা হইতো। তারপরে যে আমরা স্ক্যাটার্ড হয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে পড়া, এই মুকুলদার মৃত্যু সংবাদ অনেক দূর থেকে পাওয়া এবং তাকে আর গেলে কখনো দেখতে পাবো না ওইভাবে। হয়তো সেই কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়াবো, হ্যাঁ, যেই শহীদ মিনারের কাছে, হয়তো শহীদ মিনারে অনুষ্ঠানও চলবে, অনেকেই চিনবো না, কিন্তু এইভাবেই আমরা হয়তো মনে করব এবং আমাদের মন খারাপ হবে, কখন তখন নিজেকে একা মনে হবে, কাছের মানুষগুলো এইভাবে কি নিখিল দাও নাই। তো আমার কাছে মনে হয় আমি খুবই ধন্যবাদ জানাই তৌফিক মারুফ ভাইকে যে এরকম একটা আয়োজন করার জন্য। আমরা এবং এর আগে আরিফ ভাই বললেন যে হ্যাঁ একটা ওয়েবসাইট বা এইগুলো, তা আমি এগুলা, হ্যাঁ এগুলা হোক চাই, কিন্তু তার পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় সেটা হয় যে আমরা মনে হয় একটু ভার্চুয়াল জগতের আগের মানুষ, যারা কিনা লিটল ম্যাক পাইছি, সামনাসামনি দেখা আড্ডা পাইছি, তারপরে আসছে ইন্টারনেট, এই তারপরে এই যে ওয়েবসাইট, এইগুলো হ্যাঁ এগুলো খুবই দরকারি, কিন্তু আমরা মনে হয় ওইটাও মিস করি যে একত্রে যে বসা, হ্যাঁ একত্রে একটা কাগজ করা। তো মুকুলদাকে নিয়ে যদি কোনো একটা কাগজ করা যায় যে কোনোভাবে, আমি আজীবন এই সংবাদপত্র বা লিটল ম্যাগাজিন এডিটিং এর সাথেই জড়িত ছিলাম বা এরকমের কোনো, আমিও আমার সাধ্যমতো পাশে থাকতে চাইবো। আর একটা বিষয় যে বরিশালে এখানে মিরন দা আছেন বা হচ্ছে কি বলে যে সুশান্ত দা আছেন, আরো যারা আছেন, আমাদের সময়ের যেই মানে আপনারাও ছিলেন এবং আমরা যখন বরিশালে থাকতাম, যে একটা আবহ ছিল, যে একটা সাংস্কৃতিক বলয় বরিশালের, ঢাকা থেকেও যারা যাইতো যে এইখানে গেলে এদের পাবো এক ধরনের, এখনো যেন ওইটা বজায় থাকে এরকম একটা আহ্বান বা অনুরোধ বা হ্যাঁ এটা আমার একটা যাতে আমরা গিয়েও যে না ওইখানে গেলে মিরন দা, সুশান্ত দা এদের সাথে দেখা হবে, এখন এরাই আমাদের অগ্রজ, আমরা ওইখানে গিয়ে মুকুলদাকে স্মরণ করব, ওই রকমের, হ্যাঁ আমরা যেন ওইটা করতে পারি। যেমন আমরা যখন ছিলাম, আমরা ওই যে বিএম কলেজে কবি জীবনানন্দ দাশ চত্বর করছি, সেখানে গিয়ে আমরা বসি, ওই রকমের যেন শহরের মধ্যে আমাদের অগ্রজদের সাথেও বসতে পারি। এবং ওই সেটা যে কোনো সময় যে ওই কালচারাল বলা হয় যে রাজনৈতিক লোকজন যেভাবে মিলিত হয় রাজনৈতিক কারণে, সেটা অন্য স্বার্থের কারণে, কিন্তু আমাদের তো স্বার্থ ছিল হৃদয় এবং ভালোবাসা এবং মানে শিল্প সাহিত্য নিয়ে কথা বলা, এটা নিয়ে আড্ডা দেওয়া, কি করলাম নিজে, অন্যরা কি করলো, কি পড়লাম, এই এক ধরনের নিজেকে মানে আরো যেন বা চাঙ্গা করে নেওয়া এই আড্ডাগুলো দিয়ে। তো ওইভাবে যেন আবার পাই আমাদের অগ্রজদের বরিশাল গেলে এবং স্মরণ করতে পারি। এবং এইটা আর কি মুকুলদাকে স্মরণ করার মধ্য দিয়ে আমি এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার খন্দকার। আমার একটু আজাদ ভাই যেহেতু শুধু মুকুলদাকেই না, দেশেও অনেক বছর নাই, দূরে আছেন, তারপরও তার সাথে আমাদের সবার যোগাযোগ হয় বিভিন্ন ভাবে। আজাদ ভাইয়ের একটু কথা শুনতে চাই। মারুফ, আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, সবার কথাই শোনা যায়। বিশ্বনাথ ভাই আপনার কথা শোনা যাচ্ছে? সবার আরে কথাই শোনা আচ্ছা, যাচ্ছে। আজাদ ভাই, আপনার ভিডিও পাওয়া যাচ্ছে না। আজাদ ভাই আপনার ভিডিওটা অন করে নেন একটু। হ্যাঁ। আমি একটু কথা বলি। সেটা আ- হচ্ছে যে রাত রাত প্রায় 11:30 বাংলাদেশে। আমি এখনো চেম্বারে। আমি একটু ও বাসায় গিয়ে পারবো আহ, 5 মিনিট সাথে? আমার মনে হয় বিশ্বনাথ দারে আগে একটু দিয়ে দিয়ে বিশ্বনাথের কথা বিশ্বনাথ দা শুনে আগে বলুক। তারপরে দাদা আবার বাসায় আচ্ছা গিয়ে জয়েন আচ্ছা, করবেন। দাদা বলেন, বিশ্বনাথ দা বিশ্বনাথ দা বলেন। বললে বললে ছেড়ে দাও। আচ্ছা, দাদা বলেন। আমি বলবো। হ্যাঁ, জি, বিশ্বনাথ দা বলেন। প্রথমেই আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য তৌফিক মারুফ, তোমাকে, আমার ছোট ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মুকুলদা আমাদের অগ্রজ। মুকুলদা, সবাই একটা আবেগের জায়গা আছে, আমারও আছে। মুকুলদার সম্পর্কে যদি কথা বলি তাহলে তো কথা বলা শেষ করা যাবে না। তবে আমি ছোট ছোট করে বলছি।
মুকুলদা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কখনো গান শেখেননি, তিনি প্রাতিষ্ঠানিকভাবে তবলা শেখেননি, কিন্তু তিনি একটি অসাধারণ প্রতিভাধর মানুষ ছিলেন। তিনি গান শুনে শুনে অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীর গান যখন 60-এর দশকে বা 50-এর দশকের শেষের দিকে থেকে মুকুলদা এই সঙ্গীতের সাথে তার সম্পর্ক, তার বাড়িতে গ্রামোফোন রেকর্ড ছিল, সেই গ্রামোফোন রেকর্ড শুনে 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 উনি ঋদ্ধ হয়েছেন এবং সঙ্গীত শিল্পী হয়েছেন। তো তিনি এমন ভাবে এমন সুন্দর করে তবলা বাজাতেন, তার মুখের কথাই যে তিনি ঢাকা বেতারে তবলা বাদক হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন এক সময়। তারপরে তার গান তো যারা শুনেছে, আমরা যারা শুনেছি তারা দেখেছি যে একটা সময় বরিশালে 60-এর দশকে মুকুলদা একমাত্র শিল্পী যাকে ছাড়া কোনো অনুষ্ঠান সম্ভব ছিল না। মুকুলদা ছিল সকলের নয়নের মণি। তিনি এই যে কাজটি করতেন খুব আনন্দের সাথে করতেন। তার চাওয়া ছিল 1 কাপ দুধ চা আর সিগারেট, এটা ছিল তার চাওয়া। কিন্তু তিনি হাজারো মানুষের শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত হয়েছেন। ঢাকা ছিলেন কিছুদিন, ঢাকা থাকা অবস্থায় তিনি আরণ্যকে নাটক করেছেন। অসংখ্য জ্ঞানীগুণী মানুষের সাথে তার পরিচয়, অসংখ্য মানুষকে মানে বিখ্যাত বিখ্যাত মানুষ যারা বরিশালে এসছেন তাদের সাথে তার যে যোগাযোগ, সে দেখে আমরা অভিভূত হতাম। রামেন্দু মজুমদার বলুন, আর কবি আসাদ চৌধুরী বলুন, অথবা সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক, এই যে নুরুল আনোয়ার, এই বিখ্যাত বিখ্যাত মানুষ, তারা তার বাসায় নিমন্ত্রণ খেয়েছেন। এতটাই মানে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল তাদের সাথে। তিনি যে আসরে থাকতেন সে যত বড় বিজ্ঞজনদের আসরই হোক, তিনি গিয়ে সেখানে একটি মধ্যমণির অবস্থানটা উনি নিয়ে নিতেন। উনি মানুষের কণ্ঠ নকল করতে পারতেন। উনি শচীনদেব বর্মনের যে কণ্ঠটা, সেই কণ্ঠ নকল করে তাদের গান গাইতেন। সে এক অদ্ভুত তৃপ্তিদায়ক ছিল অনুষ্ঠানের মধ্যে। মানে শচীনদেব বর্মনের সেই একটু নাকি নাকি গলায় চমৎকার, রুমা নিশ্চয়ই শুনেছো তার গান এরকম। তারপরে আমরা যারা এখানে আছি অনেকেই শুনেছি। আরেকটা কথা বলি যে তিনি একজন ভালো লেখক ছিলেন। তিনি অসংখ্য পত্রিকায় অসংখ্য লেখা লিখেছেন মানুষের সম্পর্কে, বা নাটকের যে বিভিন্ন নাটক হতো বরিশালে, তার যে রিভিউ লিখতেন আর কি। এবং এছাড়া যে কোনো বিষয় সম্পর্কে তার লেখার যে স্টাইল, লেখার যে যোগ্যতাটুকু, সেটি ঈর্ষণীয়। চমৎকার লেখা, তার অনেক লেখা আছে এবং সে পত্রিকাগুলো নিশ্চয়ই তার ঘরে হয়তো সংরক্ষিত আছে, কারণ উনি পছন্দ করতেন তার লেখাগুলো সংগ্রহ করে উনি রাখতেন। যদি তার কোনো পত্রিকা কেউ না দিত কোনো, তাহলে তিনি ফোন করে বলতেন যে আমার পত্রিকা দিসনি কেন, আমাকে পত্রিকা দিন, কবে ছাপাবি বল, ইত্যাদি ইত্যাদি। এরকম করে করে তার পত্রিকাগুলো ঘরের মধ্যে সংরক্ষণ আছে। আমার মনে হয় সেই লেখাগুলো যদি আমরা একটু সংগ্রহ করতে পারতাম, আছে কিনা জানি না, আমি তো চেষ্টা করব, তার বাসায় খোঁজ করব যে এই পত্রিকাগুলো তার আছে কিনা। সেখানে অসংখ্য লেখা আছে তার, এবং তিনি চমৎকার করে বিশ্লেষণ করতে পারতেন। তার সাথে আমার হৃদ্যতা বা সম্পর্ক 80-র দশকে একেবারে শুরুর দিকেই। একত্রে গান গেয়েছি, অনেক প্রোগ্রাম করেছি। তিনি কখনো গানের লিড দিয়েছেন, আবার আমি কখনো গানের লিড দিয়েছি। অবলীলায় তিনি আমার লিডে কণ্ঠ মিলিয়েছেন। কোন রকম দ্বিধাদ্বন্দ্ব তিনি করেননি। আমাদের একটি মুকুন্দ দাসের গানের সিডি বের করেছিলাম, সেখানেও তার একক গান আছে এবং তিনি আমাদের সাথে গান গেয়েছেন। একজন গণসঙ্গীত শিল্পী হিসাবে তিনি বহু পুরস্কার পেয়েছেন বরিশালে, বহু বহু পুরস্কার পেয়েছেন, অসংখ্য সেই তালিকা। তো যাই হোক, এমন একজন গুণী মানুষ। আরিফ বলেছিলেন যে
উনি আসলে আহ, শিশুই ছিলেন। ছোটবেলা থেকে উনি যেভাবে এটি চঞ্চলমতির এবং সারল্য তার একটি আহ, অলংকার ছিল তার জীবনের। সারল্যতা তার একটা অলংকার ছিল। তিনি সহজ সরল ভাবে একদম অবলীলায় বলতেন, এই কাজী রুমা তুই এসছিস, আমাকে এক কাপ চা খাওয়া, দুধ চা আর সিগারেট কিনে দিবি, এরকম বলতো। বিশ্বনাথ দার চেম্বারে আসিয়া বলতো যে বিশ্বনাথ আমি এসেছি, আপনি আমাকে এক কাপ চা খাওয়াবেন আর একটা পান খাওয়াবেন জাফরানি জর্দা দিয়ে, আর ওই একটা সিগারেট খাওয়াবেন, এরকম আর কি। তো আসলে অসংখ্য মানুষের সাথে তার এরকম সরলতাই ছিল, সারল্য মনোভাব ছিল তার। এই মানুষটির মতো একজন মানুষ, যেমনটা প্রজ্ঞাবান, যেমনটা অসংখ্য অভিনয় করেছেন, তিনি একজন অভিনেতা, তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি একজন লেখক, তিনি সাংবাদিকতা করেছেন, তিনি অনেক কিছু করেছেন। তো তার সাথে সকল পর্যায়ের মানুষের একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। অসংখ্য বরিশালের জ্ঞানীগুণী মানুষের সাথে তার হৃদ্যতা ছিল। এরকম একজন মানুষ আমরা হারালাম, এবং কি যে হারালাম, হঠাৎ করে তিনি এভাবে চলে যাবেন, এটা আসলে আমরা আমাদেরকে ব্যথিত করে। আমি তো ভীষণভাবে মর্মাহত হয়েছি, কারণ তিনি একটা কথা বলেছিলেন যে আমার বাসায় আসবেন উনি, আমি তার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু তিনি আর আসতে পারবেন না কোনোদিনই। আমার পরিবারের সাথে তার একটা দারুণ পারিবারিক সম্পর্ক ছিল। কি আর বলবো, মুকুলদার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের কথা শেষ করছি। মারুফকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। আরো যদি সময় নিয়ে আমরা করতে পারতাম, কারণ অনেক কথা বলার ছিল, কিন্তু সব তো আর বলা যাবে না, সময়ও নেই। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। জি, ধন্যবাদ। সুদীপ্তা দিকে দেখতে পাচ্ছি, সুদীপ্তা দি জয়েন করছেন আমাদের সাথে। পার্থদাও ছিলেন, পার্থদা আছেন সম্ভবত, দেখলাম। আমি বিশ্বনাথ দা যেটা বললেন, আমি একটু সবাইকে খুবই বিনীতভাবে আমি অনুরোধ করছি, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। এটা একটা সময় নষ্ট হয়, আমার নিজের কাছে খুবই লাগে। এটা আমরা এখানে যারা আছি সবাই এটা পারি, সবাই আমরা এক মুকুলদার জন্যই কিন্তু। সুতরাং এইটা আমার মনে হয় এটার দরকার নাই। আজাদ ভাই বলবেন, কিন্তু এর আগে আমি মুকুলদার একটা আমি যে শেষ যেদিন তারে দেখে আসছি, মানে সেদিন আমি তার অনেকগুলো ভিডিও প্রায় 1.5 ঘন্টা বসে নিচ্ছি। আমি বলছিলাম যে সেটা নিয়ে আমার তাকে নিয়ে একটা ডকুমেন্টারি করার প্ল্যান আছে, এখন দেখি। আমি ওই দিন তার নিজের মুখে একটা গান একটু শোনাইছেন, আমি ওটুকু একটু আহ শোনাই। দেখা যায় কিনা আমি জানি না। ঠিক আছে। তুমি একজনই শুধু বন্ধু, আমার শত্রু তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তুমি আমার চন্দ্র সূর্য, তুমি চন্দ্র গ্রহণ, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। আর কিছু হয় না। ধন্যবাদ। স্মৃতিশক্তিটাও ছিল দারুণ। জি, তো আজাদ ভাই, আমি একটু কুইট করতে চাই, বাসায় যেতে হয়তো রাত হয়ে গেছে অনেক। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে বাসায় গিয়ে আপনি আবার যদি অংশ নিতে চান, শুনতে চান, শুনতে পারবেন আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, পার্থ দাও ঢুকছেন। আজাদ ভাই, আপনি একটু বলুন। উপস্থিত যারা আছেন এখানে প্রতি ভালোবাসা, আর মুকুলদার প্রতি আমার শ্রদ্ধা।
মুকুলদা আসলে আপনারা সবাই বিশেষিত করতেছেন সে খুব অসাধারণ মানুষ ছিলেন, আসলে সে কোনো অসাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষের ভিতরে যেসব গুণাবলী থাকা দরকার মুকুলদার ভিতরে তাই ছিল, এবং যে জন্য মুকুলদা আমাদের সবার বন্ধু ছিলেন। তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন, কিন্তু তার যে প্রজ্ঞা সেটা কাউকে উনি দেখাতেন না। উনি সাধারণ মানুষের মতনই চলাফেরা করতেন এবং সেভাবেই আমাদেরকে ভালোবাসতেন। তো মুকুন্দা ছিলেন একজন উদ্বাস্ত। হঠাৎ করে আমি উদ্বাস্ত কথাটা কেন বললাম, একটি গভীর নিরীক্ষা রয়েছে। সেটি হচ্ছে, আমি শৈশবে জানতাম আমরা যে বরিশালের ভিতরে যেসব সম্পন্ন পরিবার রয়েছে তার ভিতর মুকুলদারা একজন। তো ৭১-এর মুক্তিযুদ্ধের পরে মুকুলদারা যখন ফিরে আসলেন তখন ওনারা দেখলেন যে ওনাদের বাড়ি ঘর ব্যবসা পাতি যা যা ছিল সব লুট হয়ে গেছে এবং সেগুলি কোনো কিছুই ওনারা উদ্ধার করতে পারলেন না। এবং পরবর্তী পর্যায়ে দেখা গেল মুকুলদার মা বিশেষ করে তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে তিনি আজকে এখানে থাকছেন, কালকে ওখানে থাকছেন। মুকুলদার ভাই উত্তম আমার বন্ধু ছিল, ও আমার সাথেই বিএম স্কুলে পড়তো। তো উত্তমকে আমি এই কারণে আমি যখন কালীবাড়ি রোড দিয়ে বিএম স্কুলে যেতাম, আমি উত্তমকে অনেকদিন ডেকে নিয়ে যেতাম। কালীবাড়ি রোডের শঙ্কর আর্ট, ওই যে ফকিরবাড়ি রোডে ঢোকার তার উল্টা দিকে আর কি, শঙ্কর আর্টের ফকিরবাড়ি রোডে ঢোকার যে সাইডটা শঙ্কর আর্টটা তার উল্টা দিকে একটা বাসায় মুকুলদারা তখন ভাড়া থাকতেন। আমি দেখে খুব অবাক হয়ে গেছিলাম যে মুকুলদারা এই বাসায় থাকেন, উত্তমকে আমার এখান থেকে ডেকে নিয়ে যেতে হয়। যাই হোক, মুকুলদা তখন আর বরিশালে থাকেন না, মুকুলদা ঢাকায় থাকেন। তারা তাদের বাড়ি ঘর সয় সম্পত্তি উদ্ধার করার খুব চেষ্টা করেছেন, কিন্তু আসলে এটা সম্ভব হয়নি বিবিধ কারণে। আর হয় কি, একটা প্রভাবশালী লহর, একটু দুষ্ট চক্র যখন এই কাজগুলি করে তার বিপরীতে ভালো মানুষের অনেক সময় অনেক কিছু করার থাকে না, আমরা শুধুমাত্র আহা উহু করি। যাই হোক, যে কথা বলছিলাম, মুকুলদা ছিলেন একজন জীবন্ত ভারত কোষ, বাংলা কোষ বা বিশ্বকোষ। আমি জিজ্ঞেস করতাম, মুকুলদা সলিল চৌধুরী এই গানটা কোথায় কখন গেয়েছিলেন? মুকুলদা স্পষ্টভাবে বলে দিতেন এই গানটা কখন সে রচনা করেছেন, কখন সুরারোপ করেছেন, এই গানটা উনি সুরারোপ করার পরে কে গেয়েছেন এবং গানটার রূপটা কিরকম, বিস্তারিতভাবে বলতেন। মুকুলদারা এক সময় বরিশালে প্যারোডি গান প্রচলিত করেছিল, প্রচুর প্যারোডি গান গাইতেন মুকুলদারা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বাসাবাড়ির বিয়ের অনুষ্ঠানে, জন্মদিনের অনুষ্ঠানে, অথবা আগে তো আপনারা জানেন যে আমাদের বরিশালের বিভিন্ন বাড়িতে এমনিতেই অনুষ্ঠান হতো, মানে জলসার মতন হতো সন্ধ্যার পরে আর কি। সেসব বাড়িতেও মুকুলদা সেসব আড্ডায় জলসায় যেতেন এবং গিয়ে খুব করে প্যারোডি গান গাইতেন। এবং মুকুলদা প্যারোডি ছড়াও লিখতেন, প্যারোডি কবিতাও লিখতেন। এই বিষয়গুলি অনেকেই জানতেন না, কিন্তু যেহেতু আমার চাচার বন্ধু ছিল, তো এই কারণে মুকুলদা প্রায়শই আমাদের বাসায় আসতেন এবং আসার কারণে মুকুলদার কাছ থেকে অনেক কিছুই আমরা শুনতাম। আর মুকুলদা আমাদের সবাইকে ভালোবাসতেন এবং তার ভালোবাসা ছিল অনাবিল। কিন্তু এই ভালোবাসার সুযোগ নিয়ে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে মুকুলদা সম্বন্ধে দু চারটা কথাবার্তা লিখেছেন যেগুলি তাদের লেখা ঠিক হয়নি। আমি পরবর্তী পর্যায়ে বরিশালে ফোন দিয়ে শুভঙ্কর দা, সুশান্ত এদেরকে বলেছি যে তোমরা যদি পারো ওকে নিষেধ করো, ওদেরকে নিষেধ করো, ওরা যেন মুকুলদা সম্বন্ধে এই ধরনের কথাবার্তা না বলে। ওনারা যদি ফানি করেও বলে বা ইয়ার্কি ছড়াও বলে, এটা বলা ঠিক না।
তো যাই হোক, এটা একটা ক্ষোভ তো রয়ে গেছে। আর মুকুলদার জন্য আমি সবসময় উদার হস্ত ছিলাম। মুকুলদা যখন যা চেয়েছেন, আমি শুনেছি মুকুলদার এই জিনিসটা প্রয়োজন, আমি চেষ্টা করেছি এখান থেকে পাঠানোর জন্য। তো আমরা মুকুলদার প্রতি শ্রদ্ধা রাখি। মুকুলদাকে আমরা যেভাবে ভালোবাসতাম, সেভাবে মুকুলদা আমাদেরকে যেভাবে ভালোবাসতো, আগামীতেও ভালোবাসবো। আমি আশা রাখি আমরা খুব বড় পরিকল্পনা না, কেউ যদি একটা উদ্যোগ নেন, মুকুলদার বিষয়ে একটা শ্রদ্ধাঞ্জলিমূলক স্মারক পুস্তিকা বের করবেন, এই কাজটি আমাদের জন্য অনেকটা বড় কাজ হবে। আমি সেখানে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। মুকুলদার প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ। শুভদা আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। আমি রুমা আপা আছেন, মালা আপা আছেন। মালা আপার একটু কথা শুনতে চাই। আমি আসলে মুকুলদার গত হওয়ার খবরটা সকালবেলা পাই শেলিয়াপার ফোনে। শেলিপা হাউমাউ করে কাঁদছিলেন, বুঝতে পারছিলাম না কাঁদছে কেন। কি হয়েছে শেলিপা, তুমি এরকম কাঁদছো কেন? আমি কি করে বলবো, আমি কি করে বলবো, আমি কি করে বলবো মুকুল আর নাই। তো তখনও আমি ঠিক মুকুলদা নাই এইটা মাথায় নেইনি। তাহলে কি বলো তুমি, ঠিক করে বলো কি হয়েছে। মুকুলদা নাই। বিষয়টা আসলে ওই তাৎক্ষণিক মুহূর্তটা আমি বোঝাতে পারবো না। মুকুলদাকে বরিশালের সবাই, যে রুমা, বিথি, শেলিয়াপা, মিল্টন, মারুফ, আমাদের আরিফ, মানিক, ইভেন বাপ্পি, মারুফ বাপ্পি, বড় যারা আছেন আমাদের, বিশ্বনাথ দা ছিলেন, সবাই মুকুলদাকে যেভাবে চেনে, জানে, তার ব্যক্তি জীবন, তার সমস্ত চলার জীবন, আমি ওইভাবে জানি না। আমি কখনো ওইভাবে জানতে চাইনি। আমি মুকুলদাকে যেভাবে জানতে চেয়েছি, আমি হয়তো সেভাবেই তাকে জেনে আনন্দিত। মুকুলদাকে আমার কেমন মনে হয়েছে যে বরিশালের একটা সময় আমরা একসাথে ছিলাম, কাজকর্মের প্রয়োজনে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছি। কারোর সঙ্গে হয়তো কালীভদ্রে কথা হয়েছে সৌজন্য, অথবা ফেসবুক নামক একটা মানে অ্যাপসের কারণে হয়তো একটা ছবি দেখছি যে সে অমুক জায়গায় আছে, আমরা একটা লাইক কমেন্ট করছি, এরকম। আসলে ভিতরের যে একটা বন্ধন, যে বন্ডিংসটা নিয়ে আমাদের জীবনের ওই জায়গাটা শুরু হয়েছিল, সেটা একটু হলেও থিত, এটা স্বীকার করতে হবে। কিন্তু এর ব্যতিক্রম ছিলেন মুকুলদা। মুকুলদাই একমাত্র বরিশাল শহরের ঘটনা, অঘটন, ঘটন, ভালো মন্দ নিয়ম করে জানাতেন। খবরগুলো মুকুলদার কাছেই পেতাম। জানিস এই হয়েছে, তুই কি জানিস অমুক জায়গায় এই হচ্ছে, তুই কি জানিস এই হয়েছে, সমস্ত খবর মুকুলদার কাছ থেকে পেতাম। মুকুলদা ফোন দিত, মিস কল, এটা খুব আনন্দিত হতাম। আবার মিস কল দিয়ে মুকুলদা বলতো, যাই তুই আমার ফোন ধরিস না কেন রে, তুই তোরে ডিলিট করে দিলাম। তো এই যে একটা মানে যেটাকে ঠিক ভালোবাসা বলে না, ভালোবাসা, ওই যে আজাদ ভাই বললো না যে মুকুলদার অনেক গুণ, কিন্তু মুকুলদা যে একজন মানুষ, এই গুণটা তো আর কারো মধ্যে আমি দেখি নাই। মানুষের গুণ যেটা থাকা উচিত মানুষ হিসেবে, সেই গুণটাই তো আমি মুকুলদার মধ্যে সারা জীবন দেখেছি। যে এই মানুষটা, আমি কে, আমি কেউ না, আমি মুকুলদার জন্য কোনো দিন কিছু করেছি বলে আমার মনেও পড়ে না। কিন্তু কোনো একটা দুঃসময়ে আমি মুকুলদা ফোন দিলে, আমি কথা বললে, মুকুলদা কেঁদে ফেলে বলছিল যে তোকে যারা কষ্ট দেয়, আমি অভিশাপ দিচ্ছি তারা ধ্বংস হয়ে যাবে। তো এই যে ভালোবাসতে পারে মানুষকে, আমাকে কে কষ্ট দিয়েছে সেটা কিন্তু সে জানে না, আমি কষ্ট পাচ্ছি এইটাই সে জানে। তো এই যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গাটা বোধহয় আমরা সবাই হারালাম, শুধু আমি না। এবং আজকে মুকুলদা নেই বলেই
আমরা অন্তত এই 10-12 জন মানুষ যাদের সাথে অন্তত কারোর সাথে 2 বছর 5 বছরও দেখা হয়নি, কথা হয়নি বা হাই হ্যালোও হয়নি, কিন্তু আমাদের একত্রিত করলো কারণ মুকুলদা প্রকৃত মানুষ। এই প্রকৃত মানুষটাকে নিয়ে আজকে আমরা বসছি। এবং আরো একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে মুকুলদা তো আসলে তার কথা রাখছে না। মুকুলদা বলতো যে এই আমি মরে গেলে তুই কিন্তু ওবিসি করবি। তো আমি বলতাম যে দাদা ওই শীতকালে মরলে আমি কিন্তু ওবিসি করতে পারবো না। মুকুলদা শীতে মারা যায়নি, আর ন্যাচারালি ওবিসি চলছে। তো মুকুলদা সত্যিকার অর্থে যে মানুষ পৃথিবীতে জন্মায়, মানুষ তো সার্ভাইভাল ক্রিমিনাল, কিন্তু সেইটা সে না, সে সেই মানুষ না। মুকুলদা হচ্ছে একেবারেই একজন মানুষ যার ডিএনএটা সম্পূর্ণ মানুষের ডিএনএ, এখানে অন্য আর কিচ্ছু নাই, কিচ্ছু ছিল না। তো এরকম একজন মানুষ নাই আমাদের মধ্যে। এখন আর কেউ মিস কলও দিবে না, হয়তো আর কিছুদিন পরে আমাদের এই আবেগও থাকবে না। বরিশালের কে কোথায় আছে কোনো খবর কারো কাছ থেকে পাবো না, বা এই যে আজকে যে ইমোশনটা আমাদের তৈরি হয়েছে মুকুলদাকে নিয়ে, এটাও হয়তো থাকবে না, এক সময় থাকবে না, এটা প্রকৃতির নিয়মেই চলে যাবে। তবে এই ইমোশনটাকে আমরা একটা অন্তত একটা স্মৃতিতে যাতে বাঁচায় রাখতে পারি, সেরকম একটা স্মারক গ্রন্থ আর একটা শোক সভা এগুলো করলে করবে, না করলে না, কিন্তু মুকুলদাকে নিয়ে আমরা সবাই মিলে খুব মানসম্মত একটা স্মারক গ্রন্থ যদি করতে পারি উদ্যোগ নিয়ে, এবং এই বিষয়ে যাদের দক্ষতা আছে, গুণ আছে, তারা একটু যুক্ত থেকে আমরা যারা সাধারণ 2 কথা বলতে পারি, লিখতে পারি বা একটু আর্থিক সহযোগিতা করতে পারি, সেইটার উদ্যোগটা নিলে বোধহয় ভালো হয় আর কি। কারণ এমন মানুষ তো হবে আর আসবে না, যে মানুষ চলে যেও আমাদের এই হারিয়ে যাওয়া অনেকগুলো মানুষকে একটা জায়গায় আনতে পারে, সেই মানুষটা আর আসবে না। তো আমরা সেই মানুষটাকে সে অমরত্ব তো আমরা দিতে পারবো না, কিন্তু কিছুদিন যাতে সবার মধ্যে সে থাকে, তাকে সবাই যাতে চেনে, তাকে নিয়ে আমার ভাবনা, আমাদের ভাবনাগুলোকে যদি আমরা একটু বইয়ের আকারে প্রকাশ করতে পারি, সেই উদ্যোগটা কেউ নিলে একটু ভালো হয়। আমার এই বিষয়ে অযোগ্যতা কম, কিন্তু পাশে থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। জি, আহ, ধন্যবাদ। আসলে আমাদের বলার তো অনেকেরই, মুকুলদাকে নিয়ে বলার তো কোনো সীমা রেখা নাই আসলে, কিন্তু আমার সময়টাও তো ব্যাপার। কারণ আবারও আমি তো আগেই বললাম যে টেকনিক্যাল যে কিছু সমস্যা, অর্থাৎ জুমের একটা লিমিট থাকে, আবারও হয়তো কিছুক্ষণ পরে আবার বিচ্ছিন্ন হবে। এই জন্য আমরা একটু শর্ট করে সুশান্ত, পার্থদা, সরি ছিলেন, শুভঙ্কর দা ছিলেন, তারা বোধহয় একটু পথে যাচ্ছেন আর কি, বাসায় কে যাবেন জানি না, আবার সংযুক্ত হতে তারা পারবে কিনা পরে। পার্থদা আছেন এখানে। পার্থদা, আপনার কিন্তু অডিও ভিডিও কোনোটাই পাচ্ছি না। পার্থদা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অডিও, আপনার অডিও আছে, ভিডিও পাচ্ছি না। আর এখানে আমাদের এই সুদীপ্তাদিও আছেন, আমরা পরে রুমা আপা সুদীপ্তাদির কথাও শুনবো। পার্থদা ভিডিওটা অন করেন একটু। আচ্ছা, আমরা এই ফাঁকে আহ, রুমা আপার কথা শুনতে চাই একটু। ধন্যবাদ মারুফ। আমার অবশ্য তেমন খুব বেশি কিছু বলার নাই। একটা মানুষকে আমি মিস করব, যে যিনি কিনা মাঝে মাঝে ফোন করতেন। হয়তো অনেক সময় ফোন এমনও হয়েছে, 2-1 সময় ফোন ধরতে পারিনি, বিকজ কিছু কাজ থাকে, অনেক সময় দেখা যায় হয়তো অন্য একটা কাজের মধ্যে আছি বা কিছু। তো হয়তো আবার এমন হয়েছে যে ফোনটা ধরে ফেললেই, তুই ফোন ধরলি কেন, মিস কল দে, মানে এটা এটা আহ, এটা না মিস করব এখন। থাকে না যে আহ, এরকম মানুষ তো আসলে আমি, সেই আমার মনে আছে আমি বোধহয় আমি না বনায় যাওয়া শুরু করেছিলাম 84 সনে। আমি সেই 84 সন থেকে মুকুলদাকে চিনি।
দীর্ঘদিন আমি দীর্ঘদিন ঢাকায়, কিন্তু আহ, ওনার সাথে একটা যোগাযোগ ছিল মনুদার সাথে বা অন্যদের সাথে বা মানবদার সাথে, হয়তো ওই রকম যোগাযোগ, কিন্তু মুকুলদা ফোন করতেন, ওনার সাথে মাঝে মধ্যে কথা হতো। আমার মনে আছে নিখিলদা যেদিন মারা গেলেন সেই সংবাদটিও কিন্তু আমি মুকুলদার মুখে প্রথম পেয়েছিলাম। তো মানুষটা চলে গেছেন, উনি হয়তো আরো কিছুদিন বেঁচে থাকলে আহ ভালো হতো, হয়তো একটু তাড়াতাড়ি গেছেন, আসলে ওনার যা বয়স সেটা চলে যাবার বয়স না। যাই হোক, আমরা, আমি ব্যক্তিগতভাবে এবং আমরা সবাই ওনার আত্মার শান্তি কামনা করি। আর আরেকটা যেটা আমার মনে হচ্ছিল যে দাদা যেটা বলেছিলেন যে একটা শোক আহ, সভা ওনার জন্য করা, সেটা আমার মনে হয় প্রথম কাজ আমাদের ওনার ইচ্ছা পূরণ করা। এবং সেই ক্ষেত্রে আমাকে যদি কোনো সহযোগিতা আমার কাছে তোমাদের সেটা হচ্ছে, আমি মনে করছি যে যেহেতু দাদার একটা শেষ ইচ্ছা বা উনি যে ইচ্ছা পোষণ করেছিলেন, আমরা সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটিতে হাত দেওয়া, যদি দেওয়া সম্ভব হয় তাহলে সেটিতে হাত দেওয়া ভালো। আমরা একটু সুদীপ্তাদির কথা শুনি। মুকুলদাকে আসলে আমি 79 থেকে চিনি। আমার হাজবেন্ড সুনীল ঘোষের মাধ্যমে মুকুলদার সাথে আমার পরিচয়। প্রথম ওনাকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি, তারপরে আমার সাথে সবসময় তার লেগে থাকতো। আমি খুব ঘটা করে কিছু বলছি না। আমাদের শুনেছি আমার শাশুড়ির কাছে যে একটা ডিম রান্না করলে আমার হাজবেন্ড সুনীল ঘোষ আর উনি ভাগ করে খেতেন, অত মধ্যরাতে ফিরতেন গান টান করে কথা বলে। তো যাই হোক, কালকে আমি অফিসে কাজ করছিলাম, তো আমাদের ইংলিশ মিডিয়াম সেক্টরটা এমন, অফিসে বসে ফোনটা সহজে ধরা যায় না। তো আমার ছেলে বারবার ফোন করছে, পরে আমাকে বললো যে মা, মুকুল জেঠু নেই। তখন আমার খুব খারাপ লাগছে এইটা জেনে, মুকুলদার সবসময়, মুকুলদার তো নিঃসন্তান। আহ আমার ছেলে বলতো, এই মুকুল জেঠু, তুমি মরে গেলে তোমাকে মুখাগ্নি করবে কে? আমার ছেলেকে ডাকতো নস্যা। ওর বাব্বু আর ছেলে, নস্যা তুই আমাকে মুখাগ্নি। তো আমার ছেলে ওই মালা বলছিল যে হাউমা করে কাঁদছিল, সে লিয়েপা, আমার ছেলেও কাঁদছিল। বলে, মা আমার ওটি আছে কিন্তু আমি যেতে পারছি না, আমার হাত কাঁপছে। আমি যে একটু বরিশালে যাবো, মুকুল জেঠুর শ্মশানে যে একটা কাঠ দেবো, এটা আমার ভাগ্যে নেই। তো আমার ঢাকায় চলে এসেছি 20 বছরের উপরে হয়ে গেছে। ওই সবার মতোই আমার কাছেও, আমি যে কোনো, আমি একটা পত্রিকা এখানে বের করতাম, জুটস নিউজ, বাংলা ইংলিশ মেশানো। কোথাও থেকে গেলে মুকুলদাকে বলতাম, মুকুল এইখানটায় কি বলেন তো, আমি খুঁজে পাচ্ছি না, চটপট বলে দিত। তো আমার আর গুগল দেখতে হতো না, এই একটা। আর বরিশালে যতদিন ছিলাম ততদিন ওনার সাথে আমাদের অন্যরকম আন্তরিকতা, মানে আমার ভাসুরের মতোই মনে করতাম। এখন আর বিয়ের কথাটা, এটা হয়তো অনেকেই জানে না, আমার বন্ধুর বোন আমার সাথে বিএম কলেজে ইকোনমিক্সে ভর্তি হয়েছে, তাপসী। তো আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে কলকাতা থেকে আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসার পরে সেই সার্টিফিকেটে কাজ হচ্ছিল না, কারণ আমি এনওসি নিয়ে আসি। তো তাপসী আমার বাসায় থাকে, আর মুকুলদা খালি আসতো আমার বাসায়। আজকে তো দুঃখের মধ্যে সেই কথাটা আমার মনে পড়ে। তো আমাকে আমাকে কোনু ডাকতো। তো কোনো এই মেয়েটিকে আমি বললাম যে এখন আপনি আমার ক্লাসমেটও ধরতে পারেন, ডিপার্টমেন্টের ছোট বোনও বলতে পারেন, আবার আমার বন্ধু বোনও বলতে পারেন। তো উনি আসতো, চা খেতো, তা হঠাৎ তাপসী একদিন অসুস্থ হয়ে পড়ে। তো সে সময় মুকুলদার তৎপরতা আমি দেখলাম। পরে মানে ওকে অসুস্থ করে ডাক্তার ডাকা টাকা সবকিছু মুকুলদা করছিলেন। পরের দিন আমাকে একটা কাগজ দিয়ে গেল, মার উপরে যে টাইম লাইনে আমি লিখেছি, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মুকুলদা এই কাগজটা দিয়েছে, তাপসীকে আমি দিলাম, আমি পড়ে দেখিনি, মুকুলদা যেভাবে দিয়েছে সেইভাবে দিলাম।
আবার আমার চোখের সামনে আমার তৎপরতায় মানে তাও সে আমার ছোট ছিল, কিন্তু ডিপার্টমেন্টের একই সঙ্গে পরে পড়তাম। তো মুকুলদার প্রেম দেখলাম, এবং আস্তে ওদের বিয়ে হলো। আর যখন কথা বলতে পারতেন না একটু একটু, মুকুল দেখা শুধু বলেই যেত, আমাদের কথা হয়তো শুনতে পারতেন, কি বলতেন আমিও বুঝতাম না, কিন্তু আমাকে মিস কল দিলে আমার কর্তব্য মুকুলদাকে একটা ফোন করা। তো 20 বছর হলো চলে এসেছি, 20 বছর বেশি, 21-22 হবে, কিন্তু মুকুলদার সাথে যোগাযোগ আমার বা আমার পরিবারের কখনো ছিন্ন হয়। আমি আসলে কথা বলতে পারছি না, গলাটা ধরে আসছে। অনেক ধন্যবাদ। আসলে সেটাই আমরা বলছি যে মুকুলদাকে নিয়ে বলার তো শেষ নাই। আমরা দেখছি তুহিন সমুদ্র ঢুকছে, তুহিন আবার একটু সমস্যার মধ্যে ছিল। আমার সুশান্ত সুশান্ত ঘোষ একদম শুরু থেকেই আছে। সুশান্তর একটু কথা শুনতে চাই। মাঝখানে আমি আবার চারুকলা থেকে বাসায় আসছি, এই কারণে একটু বিঘ্ন হয়েছে। তো আসলে সবাইকে দেখে ভালো লাগলো। আর আমি একটা শব্দ বলি, মানে আমাদের সাংবাদিকদের এটা জানা যে কমিউনিকেশন, মুকুলদার চাইতে বড় কমিউনিকেশন আমি আর দেখি নাই। প্রজন্ম থেকে প্রজন্মের ব্যবধানটা গুছাইছেন। এই বরিশালে যদি একমাত্র একজন লোক প্রজন্মের ব্যবধানটা গুছান, সেটা হচ্ছে মুকুলদা। আমি দুইটা উদাহরণ দেবো, তাহলে বোঝা যাবে যে সকালবেলা উনি দরজায় টাকাইতেছেন, কি ব্যাপার, হঠাৎ দেখি যে মুকুলদা ও যে আমার বাথরুম পাইছে, আমি দ্রুত যাব। দ্রুত উনি কিছু বলেন না, এই কথাটা পরে বলছেন, উনি বাথরুমে চলে গেছেন। এরকম বাজার রোড, কাউনিয়া, হাসপাতাল রোড, ঝাউতলা, বলতে পারি প্রত্যেকটা ঘরই ওনার ঘর বরিশালে। এবং এই মানুষটা অবলীলায় যে কোনো কোনো কিছু দাবি করতে পারেন, যে কোনো কিছু চাইতে পারেন, যে কোনো কিছু ধাবার দিতে পারেন, যে কোনো গালি দিতে পারেন। এইরকম লোক তো হয় না। আমরা সবাই হচ্ছে একটা মুখোশ পরে থাকি, নানা রকম ভাবে কথা বলি। এই মুকুলদাই যে সময় কথা বলতেন, তখন আবার উনি বেশ রসিয়ে, যেটি হিউমার, সেভাবে কথা বলতে চাইতেন, এবং সেটা একটা আলাদা একটা বৈশিষ্ট্য থাকতো, এবং লেখাও সেটা ফুটে উঠতো। সব মিলিয়ে উনি একটা অসাধারণ বৈচিত্র্যময় আমার কাছে মনে হইতো। এবং শেষের দিকে যেটা হয়েছে কি, ওনার মাপটা আমরা বরিশালবাসী অনেকেই হয়তো বুঝতে পারি নাই। আমরা মনে করি এই মুকুলদা তো আমাদের ঘরের পাশে, কিন্তু আপনারা জেনে রাখবেন যে ঐতিহাসিক যতগুলা ঘটনা আছে বাংলাদেশের, তার মধ্যে মুকুলদা জড়িয়েছিলেন। বাংলাদেশের প্রথম পত্রিকা বাংলাদেশ পত্রিকার সাথে মুকুলদা জড়িয়েছিলেন, বিপ্লবী বাংলাদেশের সাথে জড়িয়েছিলেন। উনি জড়িয়েছিলেন 75-এর বিয়োগান্ত ঘটনার সাথে জড়িয়েছিলেন। যতগুলো ঘটনা আমরা যদি আস্তে দেখি, যে মুকুলদার জীবনে পড়তে পড়তে সবগুলোর সাথেই মুকুলদা কোনো না কোনো ফর্মে রয়েছেন। আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এরকম একজন সহজ, আজাদ ভাই যেরকম বলছেন যে উনি খুব সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষটা কি আমাদের ওনার প্রয়োজনে না, আমাদের প্রয়োজনে বাঁচিয়ে রাখতে হবে। মুকুলদা হয়তো জীবিতভাবে নেই, কিন্তু মুকুলদার এই স্মৃতিগুলো সংরক্ষণ করা জরুরি, বিশেষ করে কোনো লিখিত অবয়বে। কারণ আমরা চাইবো যে একটা স্মরণ সভার মধ্যে, কিন্তু স্মরণ সভার মধ্যে দিয়ে মানুষের এই পাঠটি সেরে সেরে গেলেই মুকুলদার বিষয়টি কিন্তু সামনে আমাদের আসা উচিত। এবং সেই জায়গায় আমিও বলবো যে সেখানে আমরা সবাই ভূমিকায় থাকবো। তৌফিক মারুফের উদ্যোগটা আর ধন্যবাদ জানালাম না, আরো অনেকগুলোর সাথেও আমরা আসলে বরিশালে একটা কথা বলি, 35 বছর আগে মানবদাকে যে সময় সম্মাননা দেওয়া হইলো, তখন মুকুলদাকেও একটা সম্মাননা দেওয়ার আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু মুকুলদা সে সময় মানবদার মানবদার যে এই সংবর্ধনা সভায় এসে মুকুলদা বললেন যে ফেলো করি মাখো তেল, মানবেন্দ্র বটব্বেল। মানবদা বেশ উষ্মার চোখে তার দিকে তাকাইছে, এবং মুকুলদা এটা বলে গেছে। এবং মুকুলদা যে কত ধরনের হাস্যরস করতে পারেন, কত ছড়া অনুপ্রাসের যে জীবন্ত সেটা আমরা আমরা হয়তো এখনো বুঝবো আর কি। আমি আর কথা বাড়াতে চাই না। মুকুলদার যে একটি শেষ আমি আরিফ আমাদের বললো, মুকুল সন্ধ্যা করার মাধ্যমে মুকুলদা যে কতটা তৃপ্তি পাইছে, সেটা আমরা যারা বরিশালে আমাদের অসংখ্য বার ওই অনুষ্ঠানের কথা বারবার বলছে। আমি খুবই ধন্যবাদ জানাই ঢাকার বন্ধুদের, যারা মুকুলদার জীবদ্দশায় তাকে সুন্দর একটা সন্ধ্যা উপহার দিতে পারছে।
ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সবাইকে নিয়ে কিছু করব। ধন্যবাদ। হ্যাঁ সুশান্ত, ধন্যবাদ। আমরা আর এখন পার্থদা আসলে মনে হয় টেকনিক্যাল সমস্যা, তার কথাও আমরা শুনতে পারবো বলে মনে হয় না। উনি আছেন কিন্তু ওনার খারাপ দেখছি না আর কি, টেকনিক্যাল মনে হয় সমস্যা। দেখি আর শুভদাকে দিয়ে আমরা শেষ করব। তুহিন একটু আগেই তুহিন যুক্ত হয়েছে। তুহিন সমদ্দার, ভিডিওটা অন করে নাকি তুহিন? পার্থদা একটু চেষ্টা করেন যে পারেন কিনা, ভিডিও অডিও দুইটাই একটু অন করে নেন। শুভদা, শুভঙ্কর চক্রবর্তী। আজকে মুকুলদার প্রয়াণের পরবর্তী সময়ে যে স্মরণানুষ্ঠান, উপস্থিত সকলকে আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরুতেই মুকুলদার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এতক্ষণ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও সকলের বক্তব্য শুনছিলাম এবং তার মধ্য দিয়ে মনে হয়েছে যে সকলের একটি শ্রদ্ধার, ভালোবাসার মানুষ হিসেবে মুকুলদা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমি যদি বলি যে প্রকৃত অর্থে যাকে সংস্কৃতিজন বলা যায়, মুকুলদা তার মধ্যে অন্যতম একজন। মুকুলদাকে নিয়ে যদিও আমাদের অনেকের অনেক রকম মজার স্মৃতি রয়েছে, আমরা যদি সেই বিষয়টিকে মাথায় না নিয়ে মুকুলদার এই সংস্কৃতি অঙ্গনে তার যে অবদান সেটাকে যদি একটু স্মরণ করি, তাহলে দেখব মুকুলদা আমাদের অনেকের জন্য অনুপ্রেরণার। মুকুলদা তার প্রথম জীবনে গান শিখেছেন, তবলা শিখেছেন, সেটি নিজ গুণেই। তার কাছে কোনো ওস্তাদ বা প্রশিক্ষক বলে কেউ ছিল কিনা আমাদের জানা নেই, তবে তিনি বলতেন তার বাসায় তার মায়ের গান শুনে শুনেই তার এই সঙ্গীতের ক্ষেত্রে হাতেখড়ি, এবং তবলাও ওই গানের সাথে ঠ্যাক দিতে দিতে, যেটাকে বলা হয় যে অর্থাৎ বাজাতে বাজাতে তিনি যেমনি করে বায়েন হয়ে উঠেছেন তেমনি গায়ক হয়ে উঠেছিলেন। আসলে মুকুলদা মূলত আমাদের এই অঞ্চলে প্যারোডি গানের একজন স্রষ্টা হিসেবে, বিশেষ করে বরিশালের যে অনুষ্ঠানগুলো একসময় হতো প্রতিটি পাড়ায় পাড়ায়, সেখানে মুকুলদা ছিলেন একজন অন্যতম শিল্পী, এবং মুকুলদার অনুপস্থিতিতে খুব অনুষ্ঠান একটা হয়েছে এরকম আমাদের ছোটবেলায় আমরা দেখিনি। মুকুলদা ছিলেন সর্বশেষ শিল্পী এবং অনুষ্ঠান জমানোর জন্য তাকে সবাই নিয়ে যেত। যে কথা বলা হয়েছে, মুকুলদা কিন্তু অল্পে তৃপ্ত ছিলেন, অর্থাৎ এক কাপ চা, সেই সাথে একটি সিগারেট কিংবা সামান্য আপ্যায়নেই তিনি খুশি থাকতেন। আমার সাথে এই সিগারেট খাওয়া নিয়ে তার একটি বিরোধ ছিল। আমি কখনোই তাকে সিগারেট খাওয়াতাম না, এবং আমি হাসতে হাসতে বলতাম যে আপনার জীবদ্দশায় আপনার মুখাগ্নি যদি আপনি করেন, আমার কিছু করার নেই। এইভাবে তাকে নিবৃত করার চেষ্টা করতাম। একবার আনুষ্ঠানিকভাবে একটি তামাক বিরোধী অনুষ্ঠানে গিয়ে তিনি শপথ করেছিলেন, আজ থেকে এই হোক, আমি ছেড়ে দিলাম স্মোক। এই বলে পরবর্তীতে অনুষ্ঠান থেকে নেমেই নিচে
একটি সিগারেট ধরিয়েছিলেন। তখন তাকে নিয়ে আমরা যখন কথা বলছিলাম তখন বলেছেন ওটি ওই সময়ের কথা, ওটি আনুষ্ঠানিকভাবে বলেছি, কিন্তু সিগারেট আমার পক্ষে ছাড়া সহজ নয়। আমৃত্যু তিনি সেই কাজটি করে গেছেন, তাকে কেউ এই জায়গা থেকে নিবৃত্ত করতে পারেনি। অনেক কথা হয়েছে, অনেক স্মৃতি আছে, রাত বেড়ে যাচ্ছে, সব কথা বলবো না। মুকুলদাকে নিয়ে দীপঙ্কর দা দুলুদার গল্প নামে ধারাবাহিকভাবে জনকণ্ঠ পত্রিকায় লিখতেন এবং মুকুলদা সেই রম্য রচনাগুলোকে নিয়ে সংকলন করে বের করার জন্য দাদাকে তাগিদা দিয়ে দুলুদার গল্প নামে একটি বই প্রকাশ করিয়েছিলেন। সেই বই নিজে বিভিন্ন জায়গায় গিয়ে ফেরি করে বিক্রি করেছেন। তা আমি একদিন দেখে বললাম, মুকুলদা, আপনার মতো নির্লজ্জ কোনো ব্যক্তি আমি দেখি নেই। আপনার কে নিয়ে রম্য রচনা লিখেছে দাদা, সেইটি বই হিসেবে বের হয়েছে, সেটি আবার আপনি গিয়ে মানুষের হাতে তুলে দিচ্ছেন। মুকুলদা বলেছে, আমি দীপঙ্করকে অনুপ্রাণিত করেছি এই বইটি বের করার জন্য। এই ছিলেন মুকুলদা। দুলুদার গল্প পড়লে মুকুলদার জীবনের অনেক কাহিনী, মজার মজার কাহিনী এটি পাওয়া যাবে। দুলুদা ছিল মুকুলদার নিকনেম। আমি মুকুলদাকে নিয়ে অনেকে অনেক কিছু করার কথা বলেছেন। আমার মনে হয় যে সেই কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি তবেই মুকুলদার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন যথাযথ হবে। আমি সকলের সাথে একমত এবং আমি একথা বিশ্বাস করি, মুকুলদার আমরা যারা গুণগ্রাহী আছি, মুকুলদাকে নিয়ে আমরা যারা সাংগঠনিকভাবে কাজ করেছি, আমরা যারা মুকুলদার সান্নিধ্য পেয়েছি এবং মুকুলদাকে বিভিন্ন ক্ষেত্রে, আমি এই শব্দটি এভাবেই বলবো, যে ব্যবহার করেছি, তারা যেন অকৃতজ্ঞ না হই। আমি এই কথা বলে, রাত অনেক হয়েছে, আয়োজনের যিনি উদ্যোগ গ্রহণ করেছেন তাকে সহ যারা আজকের এই স্বল্প সময়ের আহ্বানে সাড়া দিয়ে এই যোগ দিয়েছেন, কথা বলেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষবার আবারও মুকুলদার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক, সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করে শেষ করছি।